নমস্কার ছাত্রছাত্রীরা। আজকে আমি একাদশ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে একটু আলোচনা করব তোমাদের সঙ্গে। একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের বিভিন্ন অধ্যায় ভিত্তিক আলোচনা আমি তোমাদের সামনে তুলে ধরব। আজকে তোমাদের সামনে আমি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের একটি কবিতা চারণ কবি, এই কবিতাটি তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তোমরা অবশ্যই এই ভিডিওটিতে এই চারণ কবি কবিতার ব্যাখ্যা সহ প্রশ্ন উত্তর সমস্ত আলোচনা এই ভিডিওটিতে পাবে। তোমরা দেখতে থাকো এবং তোমাদের কাছে বই না থাকলে তোমরা কিন্তু শীঘ্রই বই পেয়ে যাবে। উচ্চ মাধ্যমিক সংসদ জানিয়ে দিয়েছে খুব তাড়াতাড়ি তোমরা বই পেতে চলেছো। একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের বই উচ্চ মাধ্যমিকের যারা এই বছর প্রথম যে পরিবর্তন হলো আমাদের সিলেবাস, সেই পরিবর্তনের প্রথম ধাপের বই কিন্তু চলেই এসছে, তোমরা কিছুদিনের মধ্যেই হয়তো পেয়ে যাবে। তো সেই অবস্থাতে তোমাদেরকে আমি আজকে একটি ভারতীয় কবিতা তোমাদের প্রথম সেমিস্টারে আছে চারণ কবি, সেটা নিয়ে একটু আলোচনা করব। তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং পুরোপুরিভাবে এই কবিতাটি সম্পূর্ণরূপে জেনে নাও যে কোন বিষয়কে কেন্দ্র করে এই চারণ কবি এই কবিতাটি রচিত হয়েছে। যাই হোক, তোমাদের কাছে বই না থাকলে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, কবিতাটা তোমরা খাতায় তুলে নিতে পারো এবং তারপর আমার সম্পূর্ণ আলোচনা তোমরা কিন্তু দেখতে থাকতে পারো। যাই হোক, তোমরা দেখো যে চারণ কবি কবিতার আজকে 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 প্রথমে তোমাদেরকে একটু আলোচনা করে দিই যে চারণ কবি কবিতাটি কেন লেখা হলো বা কি বিষয় কেন্দ্রিক এই কবিতা। প্রথমত এই কবিতাটি লিখেছে ভার ভারা রাও। ভার ভারা রাও কবিতাটির নাম প্রথমে ছিল কবি, সেটাকে বঙ্গানুবাদ করেছে আমাদের শঙ্খ ঘোষ, নাম করেছে চারণ কবি। চারণ কবি আমরা কাকে বলি? চারণ কবি বলি আমরা মুকুন্দ দাসকে। মুকুন্দ দাসকে আমরা চারণ কবি নামে পরিচিত বলে আমরা জানতাম, কিন্তু চারণ কবি একটা কবিতার নাম। আজকে একাদশ শ্রেণীতে আমরা পড়ব চারণ কবি। এই যে চারণ কবি নামটি, এই নামটির একটা অর্থ তো নিশ্চয়ই আছে। কেন কোনো কবিকে চারণ কবি বলা হয়? কারণ না, আগেকার দিনে এমনই হতো যে একদম 1865 কিংবা আরও তার পরবর্তী সময়ে আমরা দেখেছি যে তখনকার দিনে কবিরা কি করতো, শাসকের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসাবে তারা কিন্তু চারিদিকে কবিতার মাধ্যমে গানের মাধ্যমে মানুষকে সাড়া জাগাতো। মানুষের কাছে বিভিন্ন কবিতা গানের মাধ্যমে এই শব্দবন্ধনীর মাধ্যমে তারা কিন্তু কি করতো, মানুষের মনে বড় একটা আলোড়ন সৃষ্টি করতে পারতো। তো তাতে শাসকের একটা বড় অসুবিধা হতো, শাসক কিংবা রাষ্ট্র যারা দেশ কিংবা আমাদের সমস্ত কিছুটাই পরিচালনা করে, আমাদের সাধারণ মানুষের দায়ভার সব কিছুটাই বহন করে হয়তো চলে, কিন্তু আমাদের কথা ভাবে না। তো সেই রকম রাষ্ট্র শাসকের কথাই এখানে বোঝাচ্ছে। সেই রাষ্ট্র শাসক এরা যে আমাদেরকে পরিচালনা করছে, এরা কিন্তু এই যে কবিতায় এই চারণ কবি কবিতাটা, এই চারণ কথাটার অর্থ হচ্ছে সেই যে চারণ কবিরা যারা কিন্তু তাদের বিরুদ্ধে চারিদিকে এইভাবে কবিতা গান গেয়ে মানুষকে বোঝায় যে কতটা তাদের প্রতি অত্যাচার কিংবা তাদের প্রতি অন্যায় করা হচ্ছে। যাই হোক, চারণ কবি কবিতাটাই সেই রকম একটি বিষয়কে কেন্দ্র করে লেখা হয়েছে। তোমরা পরপর করে এই গভীর আলোচনায় তোমরা যদি শুনতে থাকো। আমার প্রথমত আমি তোমাদেরকে বলে রাখি, এই কবিতাটি এই বছর প্রথম, তো তাই সেক্ষেত্রে তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, আশা করি বুঝতে পারবে। আর যদি বুঝতে পেরে থাকো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নেও কবিতাটি, কারণ এই বছর থেকে পরীক্ষায় তোমাদের সমস্ত কিছু শর্ট প্রশ্ন আসতে চলেছে। শর্ট প্রশ্ন বলা ভুল হবে, এমসিকিউ প্রশ্ন কিংবা আরও বিভিন্ন ধরনের 7টি থেকে 8টি রকমের টাইপের প্রশ্ন থাকবে তোমাদের জন্য। তো যাই হোক, শূন্যস্থান পূরণ, এমসিকিউ কিংবা স্তম্ভ মেলাও, এই ধরনের প্রশ্ন থাকবে। তাই বিষয়বস্তুটা ভালো করে শুনে নিলে আশা করি আমার মনে হয় অনেকটাই কাজে দেবে। সেই সঙ্গে কবিতাটির প্রত্যেকটা লাইনের অর্থ আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি, সেটাও জেনে নিলে তোমাদের খুব সুবিধা হবে। যাই হোক, তো চারণ কবি এই যে ঘুরে ঘুরে গান গাইতো বলে তাদেরকে চারণ কবি বলা হয়। মুকুন্দ দাসকে আমি বললাম তোমাদেরকে, মুকুন্দ দাসকে চারণ কবি বলা হয় এখনো পর্যন্ত এবং বলা হবে ভবিষ্যতেও। চারণ কবি নামে আমরা মুকুন্দ দাসকেই চিনি, কিন্তু এই কবিতার নাম চারণ কবি। তাই এই কবিতা সম্পর্কিত এবার আলোচনায় আমি চলেছি। কবির নাম বললাম ভার ভারা রাও। ভার ভারা রাও কবিতাটি লিখেছেন তেলুগু সাহিত্যিক, ইনি তেলুগু ভাষায় লিখেছেন। লেখার পর এই কবিতাটি বাংলায় অনুবাদ করেছে আমাদের শঙ্খ ঘোষ। এবার যে কারণে আমরা বাংলায় পড়তে পারছি, তাই শঙ্খ ঘোষকে তো অবশ্যই আমাদের সাধুবাদ, না হলে এত সুন্দর একটি কবিতা আমরা জানতেই পারতাম না বা পড়তেই পারতাম না। তো যাই হোক, এবার আমরা কিন্তু পড়ব চারণ কবিকে।
তো চারণ কবির যে লেখা বিষয়বস্তু সেটা সম্পর্কিত জানব। দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ একজন কবি, সেই কৃষ্ণাঙ্গ কবি আমি তোমাদেরকে নামটি স্ক্রিনে লিখে দিচ্ছি, এবং আমার কাছে এই জেরক্সটি আছে, জেরক্সটি ধরে আমি তোমাদের কাছে সমস্ত বিষয়বস্তু তুলে ধরব। কবির নাম ছিল মেলসিলা বেঞ্জামিন মোলাইস। মেলসিলা বেঞ্জামিন মোলাইস দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ কবি। এই কবি কি করত, এরকম চারণ কবির মতো করেই চারিদিকে মানুষের মনে একটা বড় সাহস জগাত। কিসের সাহস? না, প্রতিবাদের সাহস। সমস্ত কবিরা এটাই চায় তাদের কলমের দ্বারা যারা প্রতিবাদী হয়ে বিদ্রোহ করতে, মানে আমাদের বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম আছে আমরা জানি দেশের জন্য উনি কি করে গেছেন। হ্যাঁ, ওনার কবিতাগুলো এখনো পর্যন্ত আমাদের মনে সারা জায়গায় এবং আমাদের মনের আলোড়ন সৃষ্টি করে। তো সেই রকমই এখানে দেখানো হয়েছে যে এই কবিতায় যে একটা মানুষের মনে, মানে একটা শ্রেণীর মানুষের মনে আলোড়ন সৃষ্টি করে। এই পিছিয়ে পড়া কৃষ্ণাঙ্গদের শাসকরা ঘৃণা করে, তাদেরকে একদম শেষ করে দিতে চায়। তো তখন এই কৃষ্ণাঙ্গ কবি কি করেছে, তার লেখার ভাষায় সবাইকে বোঝাতে চেয়েছে যে অন্যায় করা হচ্ছে তাদের প্রতি। তখন এই দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ এই কবিকে কি করা হয়েছে না, বেঞ্জামিন এই মোলাইস, আমি যে নামটা বললাম, এই বেঞ্জামিন মোলাইসকে কি করা হয়েছে না, তাকে জেলে ধরে নিয়ে গেছে, পুলিশে ধরে নিয়ে গেছে শাস্তি দেবে বলে। তারপর তাকে কি করা হয়েছে না, তাকে বিভিন্ন মামলার দায় চাপিয়ে শেষ পর্যন্ত তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে একদম শেষ পর্যন্ত নিয়ে যায় কোথায়, একদম তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যায় এবং ফাঁসিও দেয়া হয়। সেই সময় আমাদের ভারভারারাও তখন কোথায় উপস্থিত ছিলেন না, তখন জেলে উপস্থিত ছিলেন, কোনো একটি জেলে ওনাকেও আটকে রাখা হয়েছে। তো এরকম সময়ে দাঁড়িয়ে এই ভারভারারাও কি করেছে, ওই কৃষ্ণাঙ্গ কবি বেঞ্জামিন মোলাইসের উদ্দেশ্যে এই কবিতাটি কিন্তু রচনা করেন। কবি ছিল, এই কবিতাটার নাম আগে মানে কবি থেকে কবি চারণ কবি হয়েছে আর কি। তো যাই হোক, তো ভারভারাওয়েরও প্রতিবাদী ভাষা ছিল। তবে এই বেঞ্জামিন মোলাইস মারা যাওয়ার পরে একটা জিনিস আমরা কিন্তু এই গল্পটা শোনার সঙ্গে সঙ্গে বুঝতে পারছি, গল্প হলেও এটা তো মানে একদম সত্যি সত্যি ঘটনাকে অবলম্বন করে এটা লেখা। তো আমরা এটা ভালো করে বুঝতে পারছি যে একটা প্রতিবাদী মুখকে যখন আটকে দেওয়া হচ্ছে, আরও 10টা প্রতিবাদী মুখ কিন্তু এগিয়ে আসছে, কেউ দমিয়ে যাচ্ছে না। কারণটা কি না, এই শব্দবন্ধনী কিংবা এই কবিতা লেখা, কবিরা কবিতা লেখেন, তাদের কলম দিয়ে কবিতা লেখার পর সেই কবিতাটা সমাজের ক্ষেত্রে কি সৃষ্টি করতে পারে বা কি বয়ে আনতে পারে, সেটা সব থেকে বড় বিষয়। সেই রকম একটি বিষয় কিন্তু এই কৃষ্ণাঙ্গ কবির কবিতা পড়ে এই সমস্ত আরও যারা কবিরা প্রতিবাদী কণ্ঠ ছিল সেই সময় দাঁড়িয়ে, তারা কিন্তু জেগে উঠেছে, তারা কিন্তু প্রতিবাদের ভাষা নিয়ে গর্জে উঠেছে। এবার ঘটনা ঘটলো কি, ভারভারারাও এই কবিতার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরবে যে তখনকার অত্যাচারিত এই শাসক বা রাষ্ট্র কিভাবে অত্যাচার করেছে আমাদের উপরে। এই কবিতা আমি তোমাদেরকে প্রত্যেকটা লাইন ধরে বোঝাবো, তাই তোমরা দেখতে থাকো। ভিডিওটি হয়তো একটু বড় হবে, তো যাই হোক তোমরা কিন্তু দেখতে থাকো, আমি তোমাদের সঙ্গে এবার লাইন ধরে আলোচনা করে দিচ্ছি। প্রথমে আসি, বলেছে চারণ কবি, আর আমি বললাম কবির নাম ভারভারারাও, আর বঙ্গানুবাদ করেছে শঙ্খ ঘোষ। বলেছে নিয়ম কানুন যখন সব লোপাট, নিয়ম কানুন যখন সব লোপাট, রাষ্ট্র শাসন করছে আমাদের। তো শাসনে কি করেছে না, সব থেকে বড় যে বিষয় সংবিধান, আইন, আদালত, হ্যাঁ, নিয়ম কানুন যা কিছু সব কিছু লোপাট করে দেয় তারা যখন খুশি। আমরা কিন্তু বাস্তবেও দেখেছি আমাদের দেশে, কেন সব জায়গায় আমরা দেখি, কি দেখি না, আমাদের সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর কথা ভেবে কখনোই নিয়ম বা আইন কানুন তৈরি করে না। যদি তৈরিই করতো তাহলে আমাদের বারে বারে বিপদে ফেলতো না বিভিন্ন বিষয়, তাই না? তো সেই বিষয়টা না ভেবেই তাদের ইচ্ছে মতো এই শাসক বা রাষ্ট্র এরা কিন্তু করতেই থাকে। এই বিষয়টি এখানে প্রথম লাইনেই তুলে ধরা হয়েছে। বলেছে নিয়ম কানুন যখন সব লোপাট করে ফেলা হয়েছে, উবড়ে ফেলা হয়েছে, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল, সময়ের সঙ্গে সঙ্গে ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়, আমাদের গলায় ফাঁস লাগাচ্ছে, চুঁয়ে পড়ছে। এই যে গলায় ফাঁস লাগাচ্ছে, তারপরেও আমাদের কিন্তু চুঁয়ে পড়ছে না কোনো রক্ত। আবার বলেছে কোনো চোখের জলও নয়। কেন চোখের জল পড়ছে না, রক্ত পড়ছে না? আসলে অত্যাচার সহ্য করতে করতে আমরা পাথর হয়ে গেছি, মানে যাদের উদ্দেশ্যে লেখা তারা পাথর হয়ে গেছে, তাদের থেকে চোখের জলও নয়, রক্তও নয়, সব কিছুই তারা সহ্য করতে শিখে গেছে, এতটাই অত্যাচারিত হচ্ছে। তারপর বলেছে ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ, এমন ঘূর্ণিপাক লেগেছে তাতে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ,
আর ঝিরঝিরে বৃষ্টি হয়ে উঠেছে প্রবল ঝড়, ঝিরঝিরে বৃষ্টি থেকে প্রবল ঝড়ের আকার নিয়েছে। তারপর লেখা আছে, আর মায়ের বেদনা অশ্রু বুকে নিয়ে, আমি তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, ওই আমাদের বেঞ্জামিন মোলায়েস যখন তাকে ফাঁসির মঞ্চে তোলা হয় তার আগে তাকে বলা হয়তো তার শেষ ইচ্ছে, সে তার মায়ের সঙ্গে দেখা করে এবং তার মাকে সে বিভিন্ন, একজন মা তার সন্তান তাকে ছেড়ে চলে যাচ্ছে সারা জীবনের জন্য এবং সে বেঁচেও থাকবে না, এটা জানার পর একটা মা তো ভেঙে পড়বেই স্বাভাবিকভাবে। কিন্তু তার মাকে সে সাহস জুগিয়েছে, মাকে শুনিয়েছে কবিতার ভাষা। কবিতার ভাষা সে এইভাবেই বলেছে যে আমি গর্বিত, আমি এই কবিতা নিয়ে বা কবিতার একাকী হয়ে আমি কিন্তু মৃত্যুবরণ করছি। এবং সে সাহস জুগিয়েছে প্রত্যেকটা সেই সময়ে অত্যাচারিত মানুষের মনে, যে তারা যাতে ভেঙে না পড়ে। তো তাদেরকে বিভিন্ন কবিতার ভাষা শুনিয়ে তার মাকে কিন্তু সে বিদায় জানিয়েছে। এবার তার মা যখন বেরিয়ে আসে, তার মায়ের থেকে কষ্টের থেকে মানুষ প্রতিবাদী ভাষা বেশি শুনেছে, তার কবিতার লাইনগুলো বেশি শুনেছে, যে কারণে বলেছে মায়ের বেদনা অশ্রু বুকে নিয়ে, মা কিন্তু সেই কষ্টটা বুকের মধ্যে চেপে রেখেছে, চেপে রেখে বলেছে মায়ের বেদনা অশ্রু বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। ওই জেলের গড়ার থেকে কি বেরিয়ে এলো? কোনো কষ্ট, অধিকতর কষ্ট থেকে, যন্ত্রণা থেকে, সব কিছুর থেকেও বড় বিষয় বেরিয়ে এসেছে কি বলছে? লিপিকার স্বর, কবির লেখা কোনো কবিতার স্বর বেরিয়ে এসছে, যেখানে অত্যন্তভাবে সেই সময়ে দাঁড়িয়ে কবির মতো করে যারা প্রতিবাদী ছিল তারা যাতে জাগ্রত হয়। একজন যদি চলে যায় 10 জন জাগ্রত হতে পারবে সেই কবিতার ভাষা শুনে। যখন কাঁপন লাগে জিভে, যখন বলতে গিয়ে কাঁপছি, বাতাসকে মুক্ত করে দেয় সুর, গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই অস্ত্র, গান হয়ে উঠেছে এখন যুদ্ধের অস্ত্র। চারণ কবিরা গান গেয়ে বেড়ায়, তারা এইভাবে মানুষের মনে সাড়া জাগাতে পেরেছে, অন্যায় অত্যাচারের কথা মানুষের মনে তুলে দিতে পেরেছে, তাদের প্রতি ভুলের কথাগুলো বলতে পেরেছে। তো তাই জন্য বলেছে গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা, কবিকে ভয় পায়, কারণ কবিরা তো সব মানুষকে শিখিয়ে দেবে, পড়িয়ে দেবে, বুঝিয়ে দেবে কবিতার মাধ্যমে, লেখনীর মাধ্যমে। তখন মানুষ সব যদি জেনে যায়, তখন শাসক কি আর শাসক থাকবে? রাষ্ট্র কি আর সঠিক জায়গায় থাকবে? না, তোলপাড় করে দিতে পারে মানুষ, সাধারণ মানুষ। যেমন করে এখানে বলেছে দেখো, কবিরা যখন এই কথা বলছে, কবিদেরকে তখন কি করেছে? কয়েদ করে, তাকে ধরে রাখে, জেলে আবদ্ধ করে রাখে। আর কি করে না, আর গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। যদি কোনো একটা কারণে তাকে ধরে তার প্রতিবাদী ভাষা বা কণ্ঠ রোধ করতে, তার উপরে আরো 10টা, এখানে গর্দানে বলেছে মানে তার পেছনে আরো কি করে? শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস, আরো ফাঁস লাগিয়ে দেয়, যাতে না সে আর বেরোতে পারে। যে কারণে এখানে এটাই বললো যে তার উপরে অনেক মামলার দায় চাপিতে হয়, যাতে সে না জেল থেকে বেরোতে পারে, তার কণ্ঠটা যাতে একদম বন্ধ হয়ে যায়। কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে। এত কষ্ট, এত যন্ত্রণার মধ্যেও কবি কিন্তু ছাড়ছে না সেই অত্যাচারিত মানুষগুলোর কাছে তার ভাষাটাকে তুলে ধরতে। সে কিন্তু চাইছে, মানে অবিরত চাইছে, যতক্ষণ সে তার জীবন থাকবে সে চেষ্টা চালিয়ে যাবে মানুষকে সঠিক পথ দেখাতে তার কবিতার মাধ্যমে, এবং ওই রাষ্ট্রের বিরুদ্ধে গর্জে উঠবে। এই জন্য বলা হলো সেই কবিকে তারপরে কি করা হলো না, ফাঁসির মঞ্চে তাকে নিয়ে যাওয়া হলো ভারসাম্য রাখবার জন্য। ভারসাম্য বলতে এখানে এটাই বোঝানো হয়েছে যে সব সময় যিনি শাসক, মানে রাষ্ট্রের যিনি পরিচালনা করেন, সেই সঙ্গে আমাদের যে সাধারণ মানুষ, একটা ভারসাম্য রাখা প্রয়োজন। যদি কেউ এদিক ওদিক হয় তাহলে কিন্তু সিংহাসন টলে যেতে পারে, সেটা সাধারণের ক্ষেত্রেও বিপদ আর শাসকের ক্ষেত্রেও বিপদ। যে ক্ষেত্রে বলেছে ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে ভয় পাচ্ছে না, স্পর্ধা জানাচ্ছে। আর তুচ্ছ ফাঁসুড়েকে দিচ্ছে দুলিয়ে, দুলিয়ে দিচ্ছে। যে ফাঁসুড়ে ফাঁসি দেয়, কোনো না কোনো সময় সেই ফাঁসুড়েকেই হয়তো আবার সেই ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া। যাই হোক, এই কবিতাটির বিষয়বস্তু আশা করি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। হয়তো ভুল ত্রুটি অনেক কিছুই হয়তো হয়েছে। তোমরা এই ভিডিও থেকে যদি কোনো রকম সাহায্য পেয়ে থাকো, এক সিকি ভাগ, তো তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। আর ভুল ত্রুটিটা প্রথম ভিডিও করছি, তাই মার্জনা করো। ছাত্রছাত্রীরা তোমরা যেটুকু সহযোগিতা এই চ্যানেল থেকে পাবে পরপর করে, আমি আশা রাখছি তোমাদেরকে আরও বৃহত্তর কোনো কিছু করে ভিডিওগুলো কিংবা তোমাদের সামনে মূল বিষয়গুলোকে তুলে ধরার, এবং প্রত্যেকটি বিষয়কেই আমি আলোচনা করব। আজকে চারণ কবি করলাম, পরবর্তীতে একাদশ, দ্বাদশ এবং নবম, দশম এদের ক্ষেত্রে আমি বিশেষ করে অনেক ভিডিও দিয়ে তোমাদেরকে সহযোগিতা করব, এবং তাতে থাকবে বিশেষ তথ্য যেগুলো তোমাদের কাজে লাগবে। অযথা তোমাদের সময় নষ্ট করব না। তাই অযথা কথা না বাড়িয়ে তোমাদের সঙ্গে আমি এই ভিডিওর মাধ্যমে যেটুকু পরিচয় হবে
তাতে তোমরাও খেটে পড়াশুনো করো এবং আমিও তোমাদেরকে সহযোগিতা করবো। সব কিছু মিলিয়ে তোমাদের ভালো ফলাফলটাই আশা রাখি। সেই জন্য তোমাদেরকে আমি এই কবিতাটি পড়ে শোনালাম, তার বিষয়বস্তু সহ। কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ, আমি ভুলটাকে ভুল বলেই মেনে নেব, তাতে কোনো অসুবিধে নেই। তবে তোমরা যদি একটুখানিও সাহায্য পেয়ে থাকো, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে। ভালো থেকো সকলেই, আর পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।